সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং নাট্য পরিচালক আলিফিদা একরাম তোজোর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউর রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলার প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভ সন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। নোয়াখালী কোম্পানিগঞ্জের মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রেনের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে তাকে সুস্থ করে তুলতে হলে দ্রুত চিকিৎসা করাতে হবে। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা দরিদ্র জয়নাল আবেদিনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তার পরিবার চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। মোহাম্মদ জয়নাল আবেদিনকে বাঁচাতে এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ জয়নাল আবেদিন, সঞ্চয় হিসাব নম্বর 12462, সোনালী ব্যাংক লিমিটেড, বসুরহাট শাখা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। মোবাইল ফোন নম্বর 01787833251। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ধারাবাহিক নাটক স্টোরি বোর্ড। ছাগলে তোমার সব আমার জান না, আমার কলজা। ছাগল তো জান? হ্যাঁ। আপনার মা আছে, বই না আছে, আত্মীয় স্বজন আছে, আমার তো কেউ নাই। ছাগলই তো আমার সব। আচ্ছা বুঝলাম তোর মা বোন নাই, আত্মীয় স্বজন নাই, এতিম তুই, তাই বইলা ছাগল নিয়ে গান গাবি, ফুর্তি করবি? এত অবশ্যই করবো। ছাগল নিলে ফুর্তি করতে অসুবিধা কি? ক্লাবে আপনার লোকের সিনেমা দেখলাম না। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমার বাবা তার চাকরি জীবনটা শুরু করেছিলেন এই কোম্পানি থেকে, শেষটাও করেছেন এখানে। আমরা কিছুতেই এই কোম্পানিকে মাথা নোয়াতে দেব না, দিতে পারি না। শুভ্রা, আমি আমার কোম্পানি নিয়ে চিন্তিত না। তাহলে এভাবে ভেঙে পড়ছেন কেন? আমি ভাবছি নীরাকে নিয়ে। রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আসিফ ভাই, এর থেকে তুমি আমাকে নিলে পারতা। ওর চেয়ে আমার চুল কিন্তু খুব একটা বেশি ছোট না। হ্যাঁ জোশ। আরে দেখ, বিশ্বাস কর, আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তো দেখলাম বড় বড় চুল। আরে সবুজদের গ্রুপে কাজ করে, আমার সঙ্গে অবশ্য পরিচয় হয়নি, কথা হয়নি, এই আর কি। রিয়েলি? কোনো পরিচয় নেই? বুঝলি, কোনো পরিচয় নেই। কথাবার্তা শুনে সেরকম মনে হলো বল? এমন ভাবে ভাইয়া বলে খুলে পড়ছিল যেন আপন মায়ের পেটের খালাতো বোন আর কি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। পবিত্র ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে আলিফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় 7 পর্বের ধারাবাহিক নাটক সাদা কালো রঙিন।
প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক আলিফিদা একরাম তোজো। নাটকটি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? চমৎকার আছি, ঠিকঠাক আছি। আচ্ছা, সাদা কালো রঙিন এই নাটকটা নিয়ে আমরা কথা বলবো, যেহেতু 7 পর্বের এনটিভির বিশেষ নাটক, ধারাবাহিক নাটক। তার আগে আসি যে ঈদের আগে তো নানান রকম ব্যস্ততা থাকে, ঈদটা কিভাবে পালন করা হয়? ঈদটা আসলে আমরা কখনো ঢাকায় পালন করি, কখনো আমাদের গ্রামের বাড়ি রংপুরে পালন করি। এটা আমরা আসলে একটু মায়ের সন্তান, 7 ভাই বোন আমরা। মা যে সিদ্ধান্তটা নেন আমরা সেটা পালন করতে থাকি, দ্যাটস ইট। এবারে যেমন সিদ্ধান্ত হয়েছে রংপুরে যাওয়ার, আচ্ছা, সো আমরা ওখানে যাব। এই সময় যে 7 ভাই বোন একসাথে হয়ে ঈদ পালন করে এবং ছোটবেলার মানে কি ধরনের পার্থক্য পান কি কিছু? হ্যাঁ, পার্থক্য পাই যে ধরেন ছোটবেলায় ঈদগুলো যেরকম ছিল এবং যতটা মানে দরিদ্রতম ছিল অর্থের মানে, এবং যতটা বর্ণাঢ্য ছিল মানে লাইফের মানে, সেইটা এখন আর্থিক মানে অনেক বর্ণাঢ্য হয়ে উঠছে, কিন্তু এর দোতনা বা এর যে ব্যঞ্জনা, এর যে আনন্দ, এর যে কালারফুলনেস, এইটা আমরা খুঁজে পাই না। হয়তো আমরা চুলটুল পেকে গেছে, সেটা একটা ইস্যু হতে পারে। তবে বাচ্চারা ঈদটা তো মজা নিয়ে করে। ছোটবেলার ঈদগুলো আসলে রঙিন, এখনকার ঈদগুলোই আসলে সাদা কালো। ট্রু, সাদা কালো তো ইন এ সেন্স যে আমরা এমনিতেই দেখবেন যে সিনেমা বা ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে আমরা যখন পুরোনো দিনের কোনো ফ্ল্যাশব্যাক দেখাতে চাই, যেটাকে আমরা ফ্ল্যাশব্যাক বলি, পেছনের কোনো গল্প, পেছনের কোনো ঘটনা, তখন আমরা ওটা সাদা কালো করে দিই। তো সাদা কালো করে দিই এই কারণে যে ওইটা একটু ফিকে হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে ফ্রম ইয়ার মেমোরি। তো সেই কারণে আর এখনের সময়টা রঙিন, কারণ আমার সব কিছু দেখছি, মনে পড়ছে, কথা হচ্ছে, আপনি প্রশ্ন দিচ্ছেন, আমি উত্তর দিচ্ছি, এরকম। তো ফলে সেই হিসাবে আসলে ঘুরে আমরা প্রায় আমার নাটকের দিকে চলে এলাম। এটা আমি জানতে চাচ্ছিলাম যে এই সাদা কালো রঙিনের প্রভাবটা আসলে নাটকে কিভাবে পড়েছে? হ্যাঁ, নাটকে পড়লো এভাবে যে ওখানে আসলে একজন নায়িকার একটু আড়ালে চলে যাওয়ার গল্প এটা। আমরা দেখাই যে বাস্তবে এটা নয়, যদিও আমরা চম্পার নামটাই ব্যবহার করছি, চম্পা বা শি ইজ সো কাইন্ড ইনাফ, শি অ্যালাউড। তো ওনার নামটা আমরা ব্যবহার করেছি, দিয়েই বলেছি যে উনি ছদ্মবেশে নেপালে অনেক বছর ধরে আড়াল জীবন যাপন করছেন। অনেকের লাইফে এরকম হয় না, নভেরা যেরকম অভিমান করেছিলেন বা এরকম আরও অনেকে আছে, তো সেরকম একটা গল্প। তো ফলে এইটা ছিল যে ওরকম যে ওই চম্পা আপা যখন ধরেন গল্পের মধ্যে যখন উনি সিদ্ধান্ত নেন যে উনি একদম আড়ালের গোপন জীবন যাপন করবেন, আলাদা একাকী জীবন যাপন করবেন, নির্জনে এবং বিজনে, পরদেশে, যেখানে তাকে কেউ জানে না, চেনে না। তো তখন উনি ছিলেন 1 নম্বর নায়িকা। ওই অবস্থায় এই সিদ্ধান্তটা উনি নেন। তো তখন তো তার জীবনটা আসলে অনেক রঙিন ছিল, কালারফুল ছিল। তো এখন তার জীবনটা এসে সাদা কালো হয়ে গেছে। সো এটা নায়িকার ক্ষেত্রে হয়তো এরকম, আসলে গল্পটা আসলে প্রকারান্তরে এরকম যে মানুষের জীবন তো বরাবরই তাই, একটু আগে যেভাবে কথা হচ্ছিল আমাদেরগুলোও তো সাদা কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর বর্তমানটা কালারফুল। আচ্ছা, এখানে তো চম্পা অভিনয় করছিলেন, কথা প্রসঙ্গে তো বললেন আপনি, এছাড়া আর কে কে আছেন? চম্পা আপা ছাড়া আছেন আহমেদ রুবেল, এখানে আছেন রাজ, শরীফুল রাজ। উনি আইসক্রিম নামে একটা সিনেমা খুব শীঘ্রই রেদওয়ান রানির হয়েছে, সেটা উনি অ্যাক্টিং করেছেন এবং ভালো করেছেন আমার দেখা। তো এরপরে আছেন মিলা আপা, মিলা হোসেন, উনি লাক্সের এবং উনি আমেরিকা প্রবাসী। উনি খুবই এইখানে 11 দিনের মতো ছুটিতে আসছেন, এসে এই সাদা কালো রঙিনের পিছনেই উনি 8 দিন ব্যয় করেছেন। ওনার উপর এটা এক ধরনের অত্যাচারও হয়ে গেছে। হ্যাঁ, শি ওয়াজ নট রেডি এনাফ যে এরকম একটা কাজ করবে, বা হয়তো কাজ করার কোনো একটা ছিল, কিন্তু 7 পর্বের এটা হবে, তার জন্য তাকে 8-9 দিন দিতে হবে,
শি ওয়াজ নট রেডি। তো এটা এছাড়া মাজনুন মিজান আছেন, এছাড়া আছেন পিদিম, এই হচ্ছে উল্লেখযোগ্য বলার মতো। আচ্ছা, এবার শুনি যে শুটিং হয়েছে আপনি বললেন যে নেপালে, তো নেপালের কোন জায়গাগুলোতে শুটিং হয়েছে? আমরা নেপালের নাগরকোট নামে একটা জায়গা আছে, নাগরকোটে আমরা শুটিংটা করেছি মূলত। এছাড়া তো এয়ারপোর্ট, আপনি কাঠমান্ডু থেকে যখন নাগরকোট যাচ্ছেন আসছেন ওখানে সিকোয়েন্স আছে, সেগুলো আমরা করেছি। তো মানে অনেক আয়োজন নিয়ে আসলে বিদেশে কাজ করতে পারলে আমার অভিজ্ঞতা হচ্ছে দিস ইজ ফার্স্ট টাইম ফর মি। মানে কতদিন শুটিং চলেছে? ওখানে 8 দিন চলেছে শুটিং। আচ্ছা, 8 দিন শুটিং চলেছে। এর আগে আমরা 2 বার গিয়েছি টু ভিজিট দ্য লোকেশন, টু রেকি দ্য থিংস। ওকে, তো শুধু কি নেপালে কাজ করা হচ্ছে না, বাংলাদেশেও তো? বাংলাদেশ পার্টেও কাজ করা হয়েছে, বাংলাদেশ পার্টে সেটাই আসছিলাম। তো এখানে আর্টিস্ট তো নেপালের ক্ষেত্রে ওনারা, আর বাংলাদেশের ক্ষেত্রে বাড়তি যোগ হয়েছেন যেমন কায়েস চৌধুরী, গুলশানারা, এনারা হচ্ছেন যোগ হয়েছেন আমাদের নতুন কাজে। তো যেটা ছিলাম আমরা নেপালে নাগরকোটে, ওটা আমরা পাহাড়ের টপে একটা অদ্ভুত একটা হোটেলের নাম হোটেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স। এই হোটেলটা ছিলাম, সেই হোটেলটা আমাদের পছন্দ ছিল লোকেশন হিসেবে, এবং ওই হোটেলটাকে আমরা মানে তছনছ করে আসছি আসলে। এবং তাদের সঙ্গে কথাও ছিল যে আমরা এটা শুটিং করব, এটা যথেচ্ছাচারভাবে ব্যবহার করে আসছি। মানে ওদের মোটামুটি কি যে হয়তো আমরা চলে আসার পর ওরা ভাবছে যে এখানে ভূমিকম্পই ভালো ছিল। বাহ, মজার। আচ্ছা, মজার কোনো ঘটনা বা অভিজ্ঞতা আছে কি সেখানে? মজার তো আসলে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে আপনি কোনটাকে মজা হিসেবে দেখবেন। আসলে দেখতে পারলে তো সবই মজা। তো ধরেন আপনি আমি কথা বলছি, এখানে কি মজার কোনো স্মৃতি আছে? তো আসলে তো পুরোটাই মজা। এখন আলাদাভাবে যদি মজার কথা বলেন, তাহলে আমরা আসলে এই যে আমরা কথা বলছি এর মধ্যে মজা কোনটাকে বলবো? আসলে পুরোটাই স্মৃতি এবং পুরোটাই মনে করে রাখার মতোই একটা ব্যাপার। And I do lot of fun while I'm shooting. আচ্ছা, অলওয়েজ। এবং আমার আর্টিস্টরাও তাই। আসলে আমি তো নিজেও চাচ্ছিলাম না এখানে আসতে, আমি চাচ্ছিলাম আর্টিস্টরা আসুক, দিস ইজ দেয়ার জব টু শো দেয়ার ফেস। আমি তো পিছনের লোক, অলওয়েজ একটু পিছনে থাকলাম, দিস ইজ মাই প্যাটার্ন। বাট ইট ইজ গেটিং উইয়ার টু সে এগেন অ্যান্ড এগেন দ্যাট এর আগেও আমি এই শুভ সন্ধ্যায় আসছি। এবং এবার আমি একটু আসতে চাই যে আপনি যখন রচনার কাজটি করেছিলেন, তখনই কি কাস্টিং মাথার ভিতরে ছিল যে এদেরকে নিয়ে কাজ করবেন? হ্যাঁ, সেটা তো ধরেন একটা গল্পকার শুধু যখন গল্প লেখে তখন উনি তো আর এটা কে এই চরিত্রে রূপায়ণ করবে এভাবে ভাবে না। উনি খুবই স্বাধীন এবং নির্ভরভাবে ওনার গল্পটা বলেন। কিন্তু একজন পরিচালক যখন গল্প লিখেন তখন তো তার একটা আসলে প্রফেশনাল চলে আসে, মানে দায়িত্বই থেকে যায় যে এইটা কে হতে পারে এই আর্টিস্টটা। সেই জায়গা থেকে কাউকে ভেবে চরিত্রটা লেখা, ভেবে চরিত্র লিখি না, লিখতে লিখতে চরিত্রটা ভাবা হয়। এটা আমার ক্ষেত্রে ঘটে, এটা অন্য কারো ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, কোনো বাধা তো নেই। তো সেক্ষেত্রে টেলিভিশন বা এরকম ছোট আয়োজনের, ছোট বাজেটের পরিসরের কাজের অসুবিধাই হচ্ছে যে ধরেন আপনি যা ভাবলেন সেটা আপনার জন্য করাটা একটু ডিফিকাল্ট। ধরেন আপনি ভাবলেন যে আমি এই ক্ষেত্রে ওকে নেব, কিন্তু আপনি বাস্তবে দেখলেন যে ওর আসলে শিডিউল নেই, বা তাকে আপনি অ্যাফোর্ড করতে পারেন না, উনি এত টাকা পারিশ্রমিক হতেই পারে এটা, বা আরও এরকম নানা জটিলতা থাকে। তো তখন এই যে শুরুতেই মাথায় যে ব্যক্তিটি থাকেন ওটা সরে আসতে আসতে মানে এমন একটা জায়গায় এসে সেট হয় এবং সেইটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এটা একটা মজার ঘটনা বলতে পারেন। আচ্ছা, মানে এরকম কি হয়েছে এই নাটকটির ক্ষেত্রে? সব নাটকের ক্ষেত্রে এরকম হয়েছে, এবং আগামী মানে টেলিভিশনের ক্ষেত্রে আমরা যে স্বল্প আয়োজনে কাজ করতে বাধ্য হই
সেটা মানে এটা কোনো অভিযোগ নয়, মানে এটা বাস্তবতা। তো যে আয়োজনে কাজ করতে বাধ্য হই তাতে আগামীতে যত কাজ হবে এখনই বলে দেওয়া যায় সেসব ক্ষেত্রেও এটা হবে। আচ্ছা, সাদা কালো রঙিন যেই গল্পটার হালকা একটু আভাস আমরা পেলাম, এই গল্পটা নিয়ে বা এই কনসেপ্টটা নিয়ে এগোনোর ইচ্ছাটা কিভাবে হয়েছিল, যদি বলি ইন্সপিরেশনটা কিভাবে? মানে ইন্সপিরেশন লাগে না এখন আর। এক সময় ছিল যখন ইন্সপিরেশন লাগতো, এখন না এটা এটা ডেইলি ওয়ার্কের মতো হয়েছে। মানে ধরেন আপনি আজকে যে এখানে আসছেন, আপনার আসলে ইন্সপিরেশনটা কি কাজ করছে? আমি যদি বলি হোয়াট উইল বি ইউর আনসার? আসলে এখন আর আপনার ইন্সপিরেশন লাগে না, দিস ইজ দ্য আনসার। আপনি আপনার এটা জব, আপনি এখন নিজ গুণেই চলে আসেন এখানে। কিন্তু একটা টাইম ছিল যখন ধরেন আপনি এই কাজটা করবেন, যে কি করা যায়, আপনার স্টুডেন্টশিপ কেবল শেষ হয়েছে বা হবে, হ্যাঁ, তখন আপনার যখন বাছাই করছেন যে কি হব তখন একটা ইন্সপিরেশন লাগে। তো এখন আর আমার ইন্সপিরেশন লাগে না। কথা বলতে অনেক ভালো লাগছিল। আশা করছি দর্শক অবশ্যই টেলিভিশন মুখী হবে, এই নাটকটি দেখবে, যেটা এনটিভিতে প্রচারিত হবে 7 দিন ব্যাপী, সাদা কালো রঙিন। অনেক অনেক ভালো প্রত্যাশা থাকলো, আর অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আপনাদেরকেও ধন্যবাদ যে মানে আবার আমাকে ডাকলেন, এবং আমাকেও ধন্যবাদ, আমি আবার আসলাম। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।